ইওর অনার, যে ব্যক্তি নিজের বোঝা বইতে অক্ষম তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। দিনের পর দিন অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছিল তাকে অমানবিকভাবে ধরে এনে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমি আসামের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার উপর আনিত মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেবার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আদালতের অবগতির জন্য মেডিকেল রিপোর্ট পেশ করছি। আসামিকে দাঁড় করা। ইওর অনার, এই অসুস্থ রোগীর দ্বারা মানুষ খুন করা অসম্ভব। তাছাড়া আমার মক্কেল কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। অতএব মেডিকেল রিপোর্ট চেক করে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি। দ্যাটস অল ইওর অর্ডার। আসামি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা, দেখ তো আমার চিনতে পারস কিনা? সাধু তুমি? হ্যাঁ, আমি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই। তোমার কি ধারণা আমি জেলের 14 শিখের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরে আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খাইয়া গেছো। আমার তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে। সাধু ভাই, আপনার জন্য ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের ডালপট্টি নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে টার্মিনালের নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের আনন্দ আশ্রম এতিমখানার নজরানা। সাধু ভাই, সাধু ভাই, আমার 3 নাম্বার বউ একটু পবিত্র করে দিন।
3 নম্বর বউ। তুমি একটা একটা করে গুনে গুনে আঙ্গুর খাও, আমি ওকে আশীর্বাদ করে আসি। চলো। কোথায় যাব? যেখানে তোমাকে আশীর্বাদ করব। চলো। যা। তুই সাংবাদিকদের কাছে কি জবানবন্দি দিয়েছিস বল। বল। সাংবাদিক আমারে জিজ্ঞেস করলো তুমি কি কিছু দেখেছো? আমি বললাম, কি বললি বল। বললাম দারোগা সাহেব খুন হইবার আগে কে কে যেন আমার পেছন থেকে ঘুষি মারলো, তারপর সব ঝাপসা। বাহ, সাংবাদিকদের আর কিছু বলিস নাই? বলছি। কি বলছিস বল রহমান, বল। কোনো ভয় নাই? অজ্ঞান হইবার আগে আমি এক নজর দেখছি। এই সব মনে পড়ছে, বল আর কি দেখছিস? দেখছি আপনার মতো একজন মানুষ। আমারে দেখছিস? আমার সব কথা সাংবাদিকদের কাছে কইছিস? ছি। রহমান তুই বল, আমি তোর কি পুরস্কার দেবো? এই ওর কি পুরস্কার দেবো রে? পুরস্কার একটা আছে, আছে পুরস্কার। রহমান জীবন দিয়ে প্রমাণ করলো আমার বিরুদ্ধে কথা বলার পরিণাম কি। সাংবাদিক আমার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট। আমি যেই হই না কেন, আগে বল ওনাকে কেন মারতে চাস? ওর বড় অপরাধ, ও সাংবাদিক, সত্য কথা লেখে। ওর মতো সত্যবাদী সাংবাদিক দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে, তাই ওকে মরতে হবে। বলুন ওরা কেন আপনাকে হত্যা করতে চায়? আমি সত্য কথা লিখি বলে ওরা আমাকে হত্যা করতে চায়। ঠিক আছে, আপনি যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, কি নাম তোমার? রাজা। দেখলাম
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এবং শক্তি তোমার আছে। তুমি থাকো কোথায়, ঠিকানা? ইচ্ছে করলে তুমি আমার সাথে আসতে পারো। ভাবার কিছু নেই, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। খুন হয়ে গেছে, পুলিশ আসতে পারে। কামান, ওঠো। যাবে, চলো। আঙ্কেল, আমি চলে। চলি মানে? কোথায় যাবে তুমি? আরে তোমাকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। এবার বলো তোমার কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যখন আমি অনেক ছোট তখন বাবার যাবজ্জীবন জেল হয়ে যায়। তারপর থেকে আমরা বিচ্ছিন্ন। তুমি জানো তোমার বাবা কোন জেলে আছেন? জানি না। আচ্ছা, আপনি একা থাকেন কেন? একা? তাই একা থাকি। আপনার কেউ নেই? আপনার ছিল একদিন, আমার সব ছিল। স্ত্রী ছিল, সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা ছিল, সুখে দুঃখে ভরা সুন্দর একটা সংসার ছিল। তখন আমার বয়স কম। সত্যের পথে চলতে গিয়ে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে সন্ত্রাসীরা আমার জীবন থেকে আমার ত্রিপুত্রকে কেড়ে নেয়। যে সন্ত্রাস একদিন আমার বুকটাকে শূন্য করে দিয়েছে, সেই সন্ত্রাস এখন আমার পায়ের তলায়। সন্ত্রাসীরা আমাকে দেখলে পালিয়ে যায়। ভালো মানুষ আমার কাছে আশ্রয় খোঁজে, আমিও খুঁজি। আমি খুঁজি একটা শান্তির আশ্রয়। হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে থাকলে এতদিন তোমার মতোই হতো। আমি তোর হাত ধরে বসে যা, পারো না, পারো না। সন্তান হারা এই বাবার বুকটাকে ভরে দিতে পারো না রাজা, পারো না, পারো না। পারি। আজ থেকে আপনি আমাকে নিজের সন্তান মনে করবেন। রাজা, তুমি তুমি আমাকে ইমান আলী, ইমান আলী কোথায়? তুই ওর তাড়াতাড়ি আয়। ইমান আলী, এ হচ্ছে রাজা, আমার ছেলে। হ্যাঁ, তুই ওকে যা, উপরে নিয়ে যা, দক্ষিণের বড় ঘরটা দেখিয়ে যা। যা, চলেন ভাইজান। এক সাংবাদিককে মারতে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের সেই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আনন্দ আশ্রম এতিমখানার প্রতিষ্ঠাতা জনাব কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন সাধু ভাইকে মাল্যভূষিত করবে আমাদের এতিমখানার মেয়েরা। সুধীবৃন্দ, আমি এখন আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সাধু ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। মনটা আমার ভৈরা গেল, মনে হচ্ছে আমি ফুল বাগানের মধ্যে চলে আসছি। এই আনন্দ এতিমখানা আমার কাছে একটা বেহেশতি ফুলের বাগান। এখানকার এক একজন শিশু আমার কাছে ফুলের মতো। এই ফুলের সেবা করে আমি সারা জীবন কাটাইছি। এই ফুলের সেবার জন্য জীবনে আমি বিয়ের সাথে কিছু করি নাই, সংসার করি নাই, কারণ এক একটা ফুল আমার কাছে অনেক দামি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই ফুলের সেবা করে যাইতে পারি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। লক্ষ্মী মেয়ে। ম্যাডাম, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? কোথায় নিয়ে এসেছি তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস। সাধু ভাইয়ের সেবা করার জন্য। জীবনে অনেক বড় হবি। এই, কোথায় যাচ্ছিস? এখানে আর 1 মিনিটও থাকবো না। এখানে যে একবার আসে সাধু ভাইয়ের সেবা না করে সে যেতে পারে না। যা। নড়িস না, আরে নড়িস না।
তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাস, সাধু ভাইয়ের কাছে কৈফিয়ত চাস? কুত্তা! যখন আমি তোদের জাফর শেঠের কাছে পাঠিয়েছিলাম তখন আমি বুঝতে পারছি জাফর শেঠের পালিত পুত্র আমাদের লাইনে আসবে, সে আমাদের সাথে হাত মেলাবে, কারণ সে কোটি টাকার মর্ম বোঝে। মালের অর্ডার দিতে বলছি, মাল আসবে। একজন মানুষ আমাদের বাধা দিয়ে থামাইতে পারবে না। হ্যাঁ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মাজারে, ওকে। কার টেলিফোন? জাফর শেঠের লোক, এখন সে গাদ্দার। শোনো, গুলি চালাবার পবিত্র স্থান পাওয়া গেছে, জাফর শেঠকে শেষ করে দিতে হবে। জাফর শেঠ হচ্ছে একটা বাঘ, বাঘকে শিকার করা সহজ কাজ নয়। তুমি ঠিকই বলছো, তবে 10 কুত্তা যদি এক হয় তাহলে এক বাঘকে শিকার করা কোনো ব্যাপারই না। কুত্তা মানে? আমরা সব কুত্তা মিলা একটা বাঘ অবশ্যই শিকার করতে পারবো। আগামীকাল ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাফর শেঠ মাজারে যাবে, কাঙালি ভোজ করবে। এগো। চল। ওই হারামির বাচ্চারা, মারতে চাইলে আমাকে মারতে চাই, নিরীহ লোকগুলোকে মারলি কেন? রাজা, রাজা, সাধু চুপ! চিৎকার করবি না, তোর চেয়ে আমার গলার পাওয়ার অনেক বেশি। আমি হাউকাউ পেঁচাল পছন্দ করি না, তাই সব সওদাগর তোর কাছে আসছি। তুই আমার জেলে দিছিলি, আইন আমারে আটকায় রাখতে পারে নাই। পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেখানে সাধু ভাইকে বেশি দিন আটকায় রাখতে পারে, কারণ টাকার অনেক ক্ষমতা। তাই আমি টাকা বড় ভালোবাসি, এই টাকার জন্যেই আমি তোর সাথে ব্যবসা করতে চাইলাম, আর তুই রাজি হলি না। হারামখোর, মানুষের জীবন নিয়ে তোর মতো জানোয়ার ব্যবসা করতে পারে, এই জাফর শেঠ নয়। আস্তে আস্তে, ইচ্ছা করলে আমি তোর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামের বাচ্চা সব গালি দিতে পারি, কিন্তু দিব না, কারণ তোর সাথে আমার গালাগালি সম্পর্ক না, তুই আমার ব্যবসার বাধা। আমি চাই মানুষের অমঙ্গল, আর তুই চাস মঙ্গল। মঙ্গল আর অমঙ্গলের বসবাস একসাথে হয় না, তাই তোর মতো ভেজাল আমি পরপারে পাঠাই দিতে চাই। মানুষ যখন মরে আমার বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আপনি আমার মাফ করে দিন, যাই, শান্তিতে থাকেন। আঙ্কেল, আঙ্কেল, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে কেন? কেন চলে গেলে? কথা বলো আঙ্কেল, কথা বলো, কথা বলো। 15 থেকে 19 বছরের মেয়েদের আমি তোমাকে দিয়েছি। আমি নিজে তোমাকে এতিমখানা থেকে মেয়ে এনে দিয়েছি, তুমি আনন্দ করেছো, ফুর্তি করেছো। এতিমখানার নামই তো আনন্দ এতিমখানা।
আনন্দ হবে না তো কি হবে? কিন্তু তুমি আমার মনে আশা পূরণ করনি। আমি তোমাকে চাই। বন্ধু, মাতাল হলে তুমি একটা কথা ভুলে যাও, যে মেয়ের বয়স 20-এর নিচে আমি তার গায়ে হাত দিই। তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই। সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না। তোমার এতিমখানার চেয়ারম্যান বানাইছি, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। রাখো তোমার চেয়ারম্যান। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তোমাকে না পেলে দুনিয়া ধ্বংস করে ফেলবো। তোমাকে দেখে নেব। এইখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস আমরা এখানে প্রাণ খুলে আলোচনা করতে পারবো। সাধু ভাই, আপনি আমাকে বুঝিয়েছেন, আমি এখানে চলে এসেছি। ওই খুনির সাথে আমার কোনো সমঝোতা নেই। এই, ভুলে যাও না, তোমার ভাইও একজন খুনি। তোমার ভাই রাজার আঙ্কেলকে খুন করছে, হিসাবে সমানে সমান। মাফ করবেন সাধু ভাই। দেখো, আমরা এখানে ব্যবসায়িক সমঝোতা করতে আসছি না পুরাতন ইতিহাসটাই না মারামারি করতে আসছি? হ্যাঁ, মানুষের ভেতরে যদি বেশি রাগ থাকে তাইলে তাকে দিয়ে ভালো কিছু হয় না। তুমি অত্যধিক রাগী। রাজা, যা কিছু হয়েছে ব্যবসায়িক কারণেই হয়েছে। যদি কিছু দোষ ওদের থাইকা থাকে তাহলে কিছু দোষ তো তোমার আঙ্কেলেরও আছে। হ্যাঁ, ক্ষমতা থাকার অর্থ এই না যে কারো স্বাধীনতার পায়ে শিকল পরানো। গণতন্ত্র বলে তো একটা কথা আছে, হ্যাঁ নাকি? আমির, ভুলে যাও না, ওদের সহযোগিতা ছাড়া ব্যবসা করা মুশকিল। চিন্তা করে দেখো কোনটা জরুরি, একে অন্যের রক্ত ঝরানো না ব্যবসা করা? ঠিক আছে, আমি সমঝোতা করার জন্য তৈরি। এই তো কথার মতো কথা। আমার কিছু কথা আছে, আমি শান্তি কথা। তোমরা বাচ্চাদের বিদেশ নিয়ে উটের গলায় ঝুলাইয়া রেস খেলানোর পরেও আরো ইনকাম করো। তোমরা বাচ্চাদের গুর্দা কিডনি সব খুলা বিক্রি করো। হ্যাঁ, না না, এখন আর আমি 1 লাখ টাকা বাচ্চা দেব না, আরো 50,000 টাকা করে বাড়ায় দিতে হইব। আরে না না, দিবেন কিনা তাই বলেন? 1,25,000? ঠিক আছে, কাল ভোর রাতে জাহাজ ঘাটে বাচ্চা পৌঁছায় যাবে। ওকে স্যার। ও আজাদ, শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হইব। শিশু পাচার তো? সাব্বাস, বলার আগেই বুঝা গেছো। তোমার জীবনে উন্নতি হইব। আমি এতদিন আপনার মতো একজন মানুষের চাকরি করেছি, কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজাদ, আপনার মতো একজন বিবেকহীন অমানুষ এই সমাজে বাস করার কোনো অধিকার নেই। আজাদ, আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। তার চাইতে মাথা ঠান্ডা কইরা আমার সঙ্গে কাজ করো। সপ্তাহে একটা ট্রিপ মারবে, 5,000 টাকা পাবে। বলো কোনটা চাও, টাকা না মৃত্যু? টাকা নগদ দেবেন তো? 50% আগে, বাকি 50 কাজ হয়ে যাবার পর। শিরিন ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করবে। ওখান থেকে 5 জন বাচ্চা নিয়ে তুমি জাহাজ ঘাটে পৌঁছে যাবে ঠিক কাল ভোর রাত 4টায়। বাকি কাজ তোমাকে শিরিন ম্যাডাম বুঝিয়ে দেবে। ওকে? কোনো ভুল করলাম না তো? মনে হয় না। আর যদি ভুল কইরাও থাকি, আজাদের 2 ছেলে আমার এতিমখানায় ঠাঁই পাবে, থাকবে ওখানে কিছুদিন। তারপর ওদের কিডনি লিভার এগুলার মালিক হবে সাদা চামড়ার মানুষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার, আমি একটা কেস লিখাতে এসেছি। একজন লোক আমাকে দিয়ে জোরপূর্বক বাচ্চা পাচার করতে চেয়েছে। আমি বাচ্চাদের নিয়ে সোজা এখানে চলে এসেছি। বাচ্চারা এখন কোথায়? বাইরে গাড়িতে আছে। আপনি বসুন। লোকটার নাম কি? সবাই তাকে সাধু ভাই নামে জানে। সাধু ভাই? জি। ও মাই গড। হ্যালো, সাধু বলছি। স্যার, আপনার লোক বাচ্চা নিয়ে থানায় চলে এসেছে এবং আপনার বিরুদ্ধে কেস লেখাতে চায়। আমি এখন কি করব? কি করবেন তাও আমাকে বলে দিতে হবে। আপনার উচিত ছিল ওই বেঈমানকে অ্যারেস্ট করে আমাকে খবর দেওয়া। চলো ড্রাইভার। সেন্ট্রি।
ওকে হাজতে নিয়ে যাও। কি করছেন? নিয়ে যাও। ওসি সাহেব, আপনি অন্যায় করছেন। ওসি সাহেব, সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না। আমি আদালতে সবার সামনে চিৎকার করে প্রমাণ করে দেব, সাধু ভাই, সাধু নামদারি এক ভণ্ড। ওই ভণ্ড অপরাধীর সাথী হচ্ছেন আপনি। আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির আলোকে এটা সুস্পষ্ট প্রমাণিত যে ড্রাইভার আজাদ কুরেশি সংঘবদ্ধ শিশু পাচারকারী দলের সদস্য এবং বহুদিন যাবৎ সে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই আদালত আজাদ কুরেশিকে শিশু পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। জজ সাহেব, আপনার চোখ অন্ধ। আপনার বিচার মানি না, আপনার আইন মানি না, আপনার আইন অন্ধ, আপনার আইন অন্ধ। আজাদ, তুই কসাই, তুই অনেক এতিম বাচ্চাদের জীবন নিয়ে খেলেছিস। তোর যাবজ্জীবন জেল নয়, তোর ফাঁসি হওয়া উচিত, তোর ফাঁসি হওয়া উচিত, তোর ফাঁসি হওয়া উচিত। ওর বাচ্চাদের মেরে কেটে টুকরো টুকরো করে মানুষের মনে যে ঘৃণা রাগ আমি দেখেছি, তারা তোমাকে আর আমার সন্তানদেরকে বাঁচতে দেবে না। এমন কোন অপরিচিত জায়গায় গিয়ে তুমি সন্তানদেরকে লালন পালন করো। আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুনিয়ার মানুষের সামনে তোমাকে বিধবা হয়ে বাঁচতে হবে। এক মায়ের দায়িত্ব পালন করার জন্য তুমি কেন আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছো? সব প্রয়োজনের তাগিদ। মনে করো, তোমার স্বামীর সোহাগের যাবজ্জীবন নয়, ফাঁসি হয়ে গেছে। খুলে ফেলো ওই নাকের নাক ফুল, ভেঙে ফেলো ওই সোহাগের নেশানা, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবে না। কোনোদিন তুমি আমার সন্তানদেরকে বলবে না আমি জীবিত আছি। তারপর খুলে ফেললাম নাকের ফুল, রঙিন শাড়ি, কারণ একটাই, আমি তোদের সুন্দর জীবন চেয়েছিলাম। মা, আমার বড় ভাই কোথায়? খুনের দায়ে তারও 16 বছরের জেল হয়েছিল। কিছুদিন আগে আমি জেলারের সাথে দেখা করেছিলাম, ছাড়া পেয়ে কোথায় গেছে কেউ জানে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত টাকা আমার জন্য? আমি তো শুধু তোমাদের মধ্যে সমঝোতা করাইছি। এই টাকার উপর আমার কিসের অধিকার? আমি তো মনে করি এই টাকার উপর সবচেয়ে বেশি অধিকার আপনার। কি বলতে চাও পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বললে শুধু এইটুকুই বলতে পারে, আপনি পর্দার আড়ালে না থেকে সামনে চলে আসুন, ব্যবসায় মজা চলে আসবে। আপনি ঠিকই বলেছেন রাজা সাহেব,
ব্যবসায় যদি সমঝোতা না থাকে তবে বন্ধুত্বেরও সমঝোতা থাকে না। তাই আপনার মতো বন্ধু পাওয়ায় আমরা গর্বিত। তোমার বুদ্ধি থেকে সত্যি আমি আশ্চর্য হচ্ছি। আজ আমার খুব আনন্দ লাগতেছে, আমরা একজন যোগ্য সাথী পাইছি। হ্যালো, ইন্সপেক্টর সাহেব, আজ রাত 12টায় 5 কোটি টাকার মাল স্মাগলিং হবে। কে আপনি যে বারবার ফোন করছেন, অথচ নাম গোপন রাখছেন? বলুন আপনি কে? আমি সেই যুবক। আর ইউ টেনশন স্যার? নো টেনশন, অপারেশনে যেতে হবে, তৈরি হয়ে নাও। ওকে স্যার, নাও আই এম ইন টেনশন। কত অফিসার এলো আর গেল, আমাকে যেতে হবে স্যার। শাট আপ। ইয়েস স্যার। কোনো কথা নয়, তৈরি হয়ে নাও। হে মৃত্যু। আমিষ, আমাদের মালামাল পাচারের খবর পুলিশের কানে কি করে গেল? কার জন্য আমাদের কোটি কোটি টাকার মালের লোকসান হলো বলো? আমি এখন বুঝতে পেরেছি আঙ্কেল কেন আপনাদের সাথে ব্যবসা করতে রাজি হয় নাই। আপনারা বড় ধান্দা করার যোগ্য লোক নন। আপনাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমার কোটি টাকা লোকসান হয়েছে। আমার হাতে আমির সিদ্দিকীর ভাই খুন হয়েছে, সে কথা সে এখনো বলতে পারেনি। যথেষ্ট হয়েছে, আর না, আমি আর আপনাদের সাথে নেই। চলি সাধু ভাই। দাঁড়াও রাজা, দাঁড়াও। রাগারাগি করে কি লাভ? চলো, আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবো। চলো, আরে চলো। স্যার, সাধুভাই চক্রটা খুবই সাংঘাতিক। শিন ম্যাডামের জবানবন্দিতে যে রেকর্ড আমরা পেয়েছি সাধুকে গ্রেপ্তার করার জন্য, তা যথেষ্ট হলেও আমাদের আরো প্রমাণ প্রয়োজন। আজ আমাকে একজন ডেকেছেন, তার কাছ থেকে হয়তো আরো গোপন তথ্য পেতে পারি। কার কথা বলছো? স্যার, এতদিন যে আমাকে চোরাচালানির খবর দিত কিন্তু আইনের সামনে আসতো না, সে আজ আমার সাথে দেখা করবে। তার কাছ থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে পারলেই ওই সাধুকে গ্রেপ্তার করা অনেক সহজ হবে। দেখো চেষ্টা করে কোনো তথ্য বের করতে পারো কিনা। থ্যাংক ইউ স্যার। আপনি? হ্যাঁ, আমি সে দেশপ্রেমিক যুবক। প্রমাণ? প্রমাণ চাইলে আমি শুধু একটা কথাই বলবো, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন আর আমি চাইনি। ঠিক আছে, মেনে নিলাম আপনি সেই দেশপ্রেমিক যুবক, কিন্তু আমার প্রশ্ন হলো, মাল ধরিয়ে দিয়ে লাখ টাকার পুরস্কার আনতে গোয়েন্দা অফিসে যাননি কেন? পুরস্কার? আরে, আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার এই সমাজের আস্তিনে লুকিয়ে থাকা ওই সাধু নামধারী ভণ্ডের ক্ষতি করা। আপনি কি জানেন এই সমাজের উঁচুতলার মানুষ এই সাধু ভাই? সে আপনার কি ক্ষতি করেছে যে আপনি তার ক্ষতি করতে চান? ইন্সপেক্টর সাহেব, আপনি কি জানেন ওই সাধু ভাইয়ের নামধারী ভণ্ডের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার নিরীহ বাবা যাবজ্জীবন জেল হয়। ইন্সপেক্টর, জেল হয়। কে কে আপনার বাবা? বলুন, কি নাম আপনার বাবার? আপনি জানতে চান কে আমার বাবা? তাহলে শুনুন, ওই আনন্দ আশ্রম এতিমখানার মালিকের ড্রাইভার আজাদ কুরাইশ আমার বাবা। আপনার নাম? রাজা। রাজা আমার নাম। ভাইয়া, ভাইয়া,
আমি তোমার ছোট ভাই রবিন। বিশ্বাস করো ভাইয়া, আমি আমি তোমার ছোট ভাই। হ্যাঁ রবিন, এই হতভাগা রাজা তোর বড় ভাই, এত কাছে থেকেও ভাই ভাইকে চিনতে পারেনি। দেখ কি নির্মম এই পৃথিবী। আজ কতটা বছর পর রক্তের সাথে রক্তের মিলন হলো, তাই না রবিন? ভাই আমার ভাই, ভাইয়া রবিন, ভাই আমার। ভাইয়া অনেক হয়েছে, এবার চলো ঘরে ছিল ঘরে ফিরে যাই। না রবিন না, আমার আরো কিছু কাজ বাকি আছে, কাজ সেরে আমি ঘরে ফিরে আসবো। ভাইয়া এমন কোনো কাজ তুমি করো না যাতে তোমার হাতে আমার আইনের হাত করা পড়ে। ঠিক আছে রবিন, আমি দেখব। গুড বাই রবিন, গুড বাই। রাজা গাদ্দার, আরে ওরে কেমন মাসুম মনে হইতো। আমার মনে হয় শালা কাউয়া খায়, কাউয়া কাউয়া খাও, তোমার মাথায় বুদ্ধি আসবে। প্রথমে সে তোমার ভাইকে মারলো, তারপর আমাদের সাথে মিশলো, বললো হাত নয় দিলে দিল মেলাও, আমরা ময়না নিলাম। কিন্তু শালা তীর মারলো আমার বুকে। গাদ্দারকে আমি তোমাদের গাদ্দার মনে করলাম, আর ও একে একে আমার সব মালের চালান ধরাইয়া দিল। আরে ওরা মনে হতো ওয়া ওয়া ইউ ইউ শিশু, শালা আমাকে বোকা বানালো, সাধু ভাইকে বোকা বানালো। এখন প্রকাশ হলো রাজা রবিন দুই ভাই হাত মিলিয়েছে। এখন শুধু বাকি আছে আমাকে গলা টিপা শেষ করার। যে আমার ক্ষতি করতে চায় তাকে এই দুনিয়ার বুকে বাঁচায় রাখি না। যাও বন্ধু যাও, ওদের দুটোকে একসাথে শেষ করে দাও, যাও। সাধু ভাই, রাজাকে খুঁজে পাওয়া মুশকিল, ওই এক এক সময় এক এক ঠিকানায় থাকে। যেই ঠিকানাই থাকুক, ওর মায়ের ঠিকানা তো একটাই। ওর মা বোনের উপর আঘাত করো, দেখবে সন্তান কিভাবে সুইটা আসে। যাও। শালা কাউয়া খাও, কাউয়া সব কাউ এবার তোর পেটের ভেতরে কাকা করবে। চিৎকার করবি না হারামজাদি, বল তোর বড় ছেলে রাজা কোথায়? আমি জানি না। জানিস না? জানতে তোকে হবেই, এখনো সময় আছে। বল তোর ছেলে কোথায়, নইলে এই বস্তি মানুষের সামনে তোর যুবতী মেয়ের ইজ্জত লুটে নিব। বল তোর ছেলে কোথায়? বললাম তো জানি না। হারামজাদি, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা! দেখি আমার হাত থেকে তোদেরকে বাঁচাই। আয় বস্তি মাসে, যদি এক পায়ে গুনের চেষ্টা করে তাহলে জানে মেরে ফেলবো।
বাঁচা, তুমি আমার বাঁচাও। হ্যাঁ, আমি তোকে বাঁচাবো সাধু, কারণ আমি যে তোর মৃত্যু দূত আজরাইল। দেখ আমি বাচ্চা, এই দুনিয়ায় এমন কোন শক্তি নেই আমার হাত থেকে তোকে বাঁচাবে সাধু। ছেড়ে দে আমাকে। না ভাই না, আইন তোমার হাতে তুলে নিও না। সরে যাও আমিন, আজ আমি ওকে খুন করে ফেলবো। ভাইয়া অস্ত্র ফেলে দাও, আমি বলছি তুমি তোমার অস্ত্র ফেলে দাও, তাছাড়া তোমার জেল ফাঁসি হতে পারে। আরে ফাঁসি? জেল? আরে জেল তো আমার সেদিনই হয়েছে যেদিন আমার হাতে থাকতো বই আর কলম। স্কুল কলেজে পড়ে মানুষের মতো মানুষ হতাম, তা না হয়ে একবার ইজ্জত বাঁচাতে গিয়ে যেদিন আমি হয়েছি আইনের খাতায় খুনি আসামি, সেদিনই হয়েছে আমার জেল ফাঁসি। তোর আইন আমার জীবনে আর কি বাকি রেখেছে? সেই দিন তুমি যা করেছ তার শাস্তি তোমার হয়েছে। তুমি এখন মুক্ত, তুমি এখন দেশপ্রেমিক। বাহ বাহ বাহ, দুই ভাইয়ের জমছে নাটক। এই ফাঁকে আমি পলাই। আমার শিউলি, কি হয়ে গেল আল্লাহ? আপনি আমারে বাঁচান বোন, আমারে বাঁচান। বাঁচাবো, তোকে বাঁচাবো। দেখ তো কুদ্দুস মোল্লা, আমাকে তুই চিনতে পারিস কিনা? নাম ধরে ডাকেন। কে আপনি? তুই জানিস না আমি কে? আমি ড্রাইভার আজাদ কুরেশির স্ত্রী। আমাকে আপনি ক্ষমা করে দিন বোন। ক্ষমা? ক্ষমা করব তোকে? তুই খুনি, তুই সমাজের বিষধর কালসাপ। এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই, তোর কোনো অধিকার নেই। ইন্সপেক্টর, লাশ গাড়িতে উঠাতে বলো। আমার শিউলি, আমার শিউলি। স্যার, এর নাম রাজা। এই সেই দেশপ্রেমিক যুবক যে এতদিন পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি। আমি সরকারের কাছে তোমার জন্য সুপারিশ করব, যাতে তোমার শাস্তি মওকুফ হয়। মা, স্যার, আনছি এত নির্মম, আমার বড় বাড়ি নিয়েন না। যদি বড় বাড়ি নিতে হয় তাহলে আমারও নিয়ে যান। আমেনা, আমেনা, দেখলে তো দুনিয়ার আইন অন্ধ হলেও আল্লাহর আইন অন্ধ নয়। তাই আল্লাহর ইচ্ছায় আজ আমি মুক্ত। ভাইজান, ও ভাইজান, আমি এখন কই যামু? আর কোন না। গুলগুল্লা, তোকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা করাবো। ভাইজান একটা কথা কইছে, হুদা হুদি যাও হইব না, মরলে শুনলে হাসি আসে।